প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। আমরা নিয়মিত পে স্কেল নিয়ে আলোচনা করে থাকি। পে স্কেল, কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা, সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যাচ্ছেন আমাদের এম এ হান্নান ভাই, 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ভাই, আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন, কর্মচারীদের নিয়ে কাজ করছেন অনেক বছর। মূলত আগের 3-4টা পে স্কেল আপনার সামনেই হওয়া। তো এই সময়ে পে কমিশন যে গঠিত হয়েছে, তারা যে কাজ করেছে, 2025 সালে গঠিত পে কমিশনের যে কাজ এখন পর্যন্ত, এগুলোকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আপনার সঞ্চালনের মাধ্যমে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখনকার যে বর্তমান পে স্কেলটা যারা কমিশন তৈরি হয়েছে, এটা একটি নতুন দিগন্ত। কারণ হলো, অতীতে কখনো আমাদের পে কমিশন কমিটি হয়নি। শুধু 2015 সালে একটা কমিটি হয়েছিল, সেটার সাথে আমরা আলোচনা হয়েছিল। ফরহাদউদ্দিন সাহেব ছিলেন ওনার চেয়ারম্যান। আর তার পূর্বে যে পে স্কেলগুলো আমরা পেয়েছি, সেগুলি আন্দোলনের মাধ্যমে সরাসরি রাষ্ট্রের প্রধানের সাথে আলোচনা হয়েই আমরা সেই স্কেলগুলো বাস্তবায়ন করেছি, আদায় করেছি। এইভাবে একটি মানে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, যে জীবন দিছে যারা 5 জুলাইয়ের যে সমস্ত আত্মহত্যা দিয়ে আজকে আমাদের গণতান্ত্রিক জুলাইয়ের 5 জুলাইয়ের যে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসছে, এটা এবার এই কমিশন প্রমাণ করে। তার অর্থ হলো, বাংলাদেশে আপনি দেখবেন আমরা যখন আন্দোলন করতাম 5 থেকে 6টি সংগঠন ছিল। আমরা সবাই লিয়াজু করে একসাথে আমরা কর্মচারীদের দাবি দেওয়াগুলো আমরা আদায় করতাম। কিন্তু আমরা হলো অ্যাকচুয়ালি যেটা, আমরা রাষ্ট্রের কর্মচারী। আমাদের দায়িত্ব না রাজপথে মিছিল করা, রাজপথে যে আন্দোলন করা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নিম্ন কর্মচারীরা, 3য়-4র্থ শ্রেণী কর্মচারীরা যে নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে স্বাধীনতার পর হতেই, তাদের অত্যাচার, তাদের নির্যাতনের মধ্য দিয়েই আন্দোলনগুলো আমাদের করতে হয়। কিন্তু আমরা হলো জনগণের সেবক, আমরা জনগণকে সেবা দিব। আপনি দেখবেন রাষ্ট্রের মূল কাঠামো হলো রাষ্ট্রের কর্মচারীরা। রাষ্ট্রের সমস্ত উন্নয়ন, বাস্তবায়ন, পরিচালনা সমস্ত কিছু থেকে কাজ করবে কর্মচারীরা। সেই কর্মচারীরা কি খেলো কি না খেলো, সেই জিনিসটা যদি রাষ্ট্রের প্রধানরা না দেখেন, না বুঝেন, তাহলে সেদিক প্রশাসন ভালো চলে না, জনগণ সেবাটা ভালো পায় না। সেটা আমরা এই কমিশনে দেখলাম যে মোটামুটি যতগুলো অ্যাসোসিয়েশন আছে বা সমিতি আছে, সবার সাথে কথা বলছেন এবং তাদের মনের কথাগুলো যে তারা শুনছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে তাদের মনের যে ব্যথাগুলো, তাদের যে ক্রাইসিসটা তারা বুঝতে চেষ্টা করতেছেন। আমরা আশাবাদী, যিনি আজকে ওখানে যারা আছেন অত্যন্ত জ্ঞানী মানুষ, মূল্যবান সময় নষ্ট করে তারা কাজগুলো করছেন। আমরা আশা করছি যে আমাদের এবারকার পে স্কেলটার সুপারিশ আগের মতো হবে না। আশা করছি যে এটা আমরা একটা খেয়ে পড়ে বাঁচার মতো, 6 সদস্য একটা পরিবারের খেয়ে পড়ে বাঁচার মতো যে ব্যবস্থাটা, সেটা ওনটা সুপারিশ করবেন। আমরা দেখেছি আপনারা প্রস্তাবনা দিয়েছেন, আমরা আশা করছি সেটাই। মত বিনিময় করেছেন। আপনাদের প্রস্তাবনাগুলো আসলে কি ছিল? আমাদের প্রস্তাবনা হলো সর্বনিম্ন আমরা 1:4 দাবি করেছি। আমরা সুপারিশ চাচ্ছি। আমরা কর্মচারীরা পে কমিশন যদি ঘোষণা হয়, আপনি দেখবেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যে বেতনটা পায়, এখন যদি পে কমিশন যেটা ঘোষণা হবে, যাই হোক, দেখবেন বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু একই দাম বেড়ে যাবে। বলবে কি ডাবল বেতন হয়ে গেছে কর্মচারীদের, অনেক বেতন বেড়ে গেছে। কাদের বেতন বাড়লো হলো ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের। ওইটা রেস ধরে বাজার দর বৃদ্ধি পাবে। তো বাজার দর যখন ওই রেস ধরে বৃদ্ধি পাবে, তখন একজন 4র্থ শ্রেণীর কর্মচারী কী করবে বলেন? এই যে 17 থেকে 20 গ্রেডের যে কর্মচারীগুলো, এরা সারা দেশে কি অবস্থা আছে, খেয়ে পড়ে বাঁচতে পারে না, বাসায় যে চলতে পারে না। বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকা যায় একটা মানুষ কিভাবে? 8,250 টাকা আমার বেতন,
আমার 6 টাকা টিফিন ভাতা দেয়, 6 টাকায় কি একটা সিঙ্গারা খাওয়া যায় বলেন? ঢাকা শহরে দ্রব্যমূল্যের অনেক গতি, দ্রব্যমূল্য যে অনেক ঊর্ধ্বগতি, এর মধ্যে কিভাবে আমরা বাঁচতে পারি? আমাদেরকে এটা দেখতে হবে। রাষ্ট্রের প্রধান যারা, যে সরকার, আমরা এদের কাছে বেশি আশা করছি এই কারণেই, ইনি অন্তর্বর্তী সরকার, এরা চলে যাবে। পলিটিক্যাল সরকার আসে 5 বছরের জন্য, ম্যান্ডেটটা নিয়ে আসে, 5 বছর পর চলে যায়। কিন্তু আমরা যারা সরকারি কর্মচারী, আমাদের কিন্তু যাওয়া নেই। আমাদের সারা জীবন চাকরি করতে হবে, আমাদের বয়স পূর্ণ হলে পেনশনে যাব, অবসরে যেতে হয়। তো এর মধ্যেও দেখেন দুর্ভাগ্য আমাদের 3য় 4র্থ শ্রেণী কর্মচারীদের। এই যে আউটসোর্সিং প্রথাটা, আপনার একটা সরকারি প্রতিষ্ঠানে স্বাধীন সার্বভৌম দেশ, রাষ্ট্র কাঠামো তৈরি করা, পার্লামেন্টের তৈরি করা, বিধানে কোথাও নাই যে সরকারি কর্মচারীদের বিলুপ্ত করে দিয়ে আবার সেই ব্রিটিশ প্রথা, দাস প্রথা চালু করে দিবে, এটা কোথাও নাই। কিন্তু করে ফেললো। কারা করলো? কিছু স্বার্থন্বেষী মহল, যারা তারা করলেন। তারা করে কি করলেন? কাজ, যে কোম্পানিতে কাজ নিবে, যে কন্ট্রাক্ট নিবে, তার ওখান থেকে সরকারের একটা কমিশন খাবে। আবার যিনি যে প্রতিষ্ঠানের লোক দিবেন, সেখান থেকে আবার একটা কমিশন খাবে। ব্যাপক একটা অর্থ নিয়ে তাকে নিয়োগ দিবে, দিয়ে আবার তার থেকে মাসে মাসে কর্তন করবে বেতনের থেকে। সরকারের তো এই উদ্দেশ্যটা ছিল, মূলত আউটসোর্সিং উদ্দেশ্যটা ছিল যে ব্যয় সংকোচন করার জন্য। কিন্তু আপনি যেটা বলছেন, যে স্বচ্ছতার অভাব যেখানে রয়েছে, বা দুর্নীতির অভাব, বা কমিশন খেয়ে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে টেন্ডার দেওয়ার যে হলো অসুস্থ প্রতিযোগিতা, সেগুলো নিয়ে কথা বলছেন। তো আপনার কি মনে হচ্ছে এগুলোর কারণে আউটসোর্সিংয়ের যে চিন্তাটা, বা সরকারের যে চিন্তাটা যে ব্যয় কমানো, সেটা ব্যাহত হচ্ছে? না, আপনার ব্যয়, আপনার 4র্থ শ্রেণী কর্মচারী, 17 থেকে 20 গ্রেড কর্মচারীকে যদি আপনি আউট করে দিয়ে আপনি সাশ্রয় করেন, তা তো হবে না। একজন 4র্থ শ্রেণী কর্মচারী বাদ দিয়ে আপনি 16,050 টাকা, আপনি 500 টাকায় একজন কর্মচারী খাটাবেন, সেবা দিবেন পাবলিকরে। আর আপনি একজন কর্মকর্তা হয়ে 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বেতন নিয়ে যাবেন, তাহলে রাষ্ট্রের সাশ্রয় করবেন কোন জায়গা থেকে? আপনার একজন কর্মকর্তার বেতন দিয়ে আপনি 10 জন সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারেন নিচে। 17 থেকে 20 গ্রেড 3য় শ্রেণী কর্মচারী আপনি 10 জন আছে, সে অনুযায়ী করতে পারেন। কিন্তু আপনি সাশ্রয় করতে হলে তো এটা না, সাশ্রয় করতে হলে কর্মচারীদের, আমাদের যে পোস্ট সেটআপ আছে, সরকার যে কাঠামোটা তৈরি করে দিয়েছে, সেটার পরে যদি অতিরিক্ত নেন, আপনি একটা প্রকল্প করবেন। প্রকল্পে তো আর আমি রাজস্ব খাতে নিয়োগ চাবো না, প্রকল্পে সেখানে আপনি আউটসোর্সিং লাগান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাজস্ব খাতে যে পদগুলো আছে, সেখানে আপনি আউটসোর্সিং দিয়ে কোনোই করতে, আপনি একটা জিনিস চিন্তা করবেন, একজন আউটসোর্সিং কর্মচারী, তিনি যে কন্ট্রাক্টে একজন দাস প্রথার মতো এসে চাকরি করে, ইচ্ছা হলে থাকলো, ইচ্ছা হলে বের করে দিল, কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই। আপনার সরকারি এমন প্রতিষ্ঠান আছে, বহু মূল্যবান সম্পদ সেই প্রতিষ্ঠানে থাকে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে। সেখান থেকে যদি আপনার মূল্যবান সম্পদ ধ্বংস হয়, আপনার তো তার রেসপন্সিবিলিটি নেই, তার তো দায়বদ্ধতা নেই। আপনি একজন সরকারি কর্মচারী যাকে নিয়োগ দিবেন, তার তো দায়বদ্ধতা আছে। সে অবসরপ্রাপ্ত হওয়া পর্যন্ত সে জনগণের সেবা দিবে, এবং তার রিজিকের জন্য সে নিয়ে আস্থাভাজন হয়ে ওখানে চাকরি করার চেষ্টা করবেন। এটা হলো আমাদের সরকারি কর্মচারীদের। কিন্তু আপনি সাশ্রয় করবেন, আপনি এখন পে কমিশন দিচ্ছেন, এই পে কমিশনে তো আমরা আশা করি না, যদি হয়ে যায়, মনে করেন যে আমরা সর্বনিম্ন 35,000 টাকা বেতন চাচ্ছি, তার মধ্য দিয়ে কি 35,000 টাকা বেতন দিলেই তো আমাদের সলিউশন হবে না। বাজার দর তো বেড়েই গেল, বাজার দর যখন বেড়ে যাবে, তখন তো ওই 1.5 লক্ষ টাকা যিনি পাবেন, তার সাথে মূল্যায়ন করে বাজার দর বৃদ্ধি হবে। কিন্তু আমার ওই যে ওই 35,000-এর মূল্যায়ন করবে না, মানে কথাটা হবে এরকম যে বেতন ডাবল হয়ে গেছে, বাজার দরও ডাবল করো, এখন বাজারে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তখন আমাকে বাঁচার জন্য আমরা এই সরকারকে বলবো যে একই প্রতিষ্ঠান, আমরা রাষ্ট্রের কর্মচারী, একই রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তার আন্ডারেই তো আমরা কাজ করি। যারা রাষ্ট্র চালাবেন তাদের বোঝা উচিত যে রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি সংকোচন করতে হয়, অর্থনৈতিক ব্যবস্থাটাকে যদি সচল রাখতে হয়, তাহলে আমাদেরকে যারা নিম্নমান যারা কাজ করে, 3য় 4র্থ শ্রেণীর কর্মচারীরা, তারা তাদের পেটের ক্ষুধা নিয়ে কাজ করে, তাদের সেবাটা দিতে অনেক কষ্ট হয়। তাদেরকে যদি একটু সচল রাখা যায়, তাহলে সেবাটা আরও ভালো পাবে জনগণ, মানুষ সেবাটা ভালো উপলব্ধি করতে পারবে, আমরা দিতে পারবো। আমরা দিব কি, সে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো, আপনি দেখেন একজন পুলিশে তিনি চাকরি করছেন, তিনি তো বেসিক নিচ্ছেন, তার সাথে আপনি যে রেশনটা পাচ্ছেন,
মাত্র 500 টাকা লাগে না 6 সদস্য পরিবারের রেশন পায় প্রত্যেক মাসে, তাহলে আমাকে সেই রেশনটা ব্যবস্থা করে দেন। তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য সেই রেশনিক ব্যবস্থাটাও আমি এই পেনশনের এই যে পে কমিশন চেয়ারম্যান সাহেবকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি, প্রস্তাব দিয়েছি। আশা করি উনি বলছেন যে আমি চেষ্টা করব। তারপরে আপনার যারা অবসরে যায় তাদের জীবনযাপন তো আপনি এখনকার বাজার দরের সাথে সঙ্গতি রেখে যদি চলতে যায় কিছুতেই পারবে না। বিশেষ করে চিকিৎসা ভাতা, চিকিৎসা আপনি দেখেন 1500 টাকা চিকিৎসা ভাতা পাই আমরা 6 পরিবারে, যদি বছরে একদিন তো অসুস্থ হবে। একটা যদি সদস্য অসুস্থ হয় তাকে যদি আমি একজন ভালো প্রফেসর দেখাইতে যাই তাহলে তার ভিজিট দিতে হয় 1200 টাকা। আর যদি ওষুধ কিনতে যাই তাহলে কত টাকা লাগবে, টেস্ট কত টাকা লাগবে, সেটা তো হিসাব আলাদাই। কিন্তু আমাদের কর্মচারীদের জন্য সেই রকম কোনো ব্যবস্থা নেই। এই জন্য আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব, এই জন্য আমরা সুনির্দিষ্ট প্রস্তাব চাচ্ছি যে আমরা সর্বনিম্ন 10,000 টাকা আমরা চিকিৎসা ভাতা দাবি করেছি। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। আমরা আজকে সরকার আমাদেরকে, আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা সবসময় সেবা দেওয়ার জন্যই আমরা চেষ্টা করি। কিন্তু এই যে আজকে দেখেন বলে দুর্নীতি, একজন চতুর্থ শ্রেণী কর্মচারী 17-20 গ্রেডের, এই যে রফিকুল আলম সাহেব যে চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি, উনি এখন 17-20 গ্রেড, আগে চতুর্থ শ্রেণী ছিলেন, গভর্নমেন্ট স্বীকৃত, এখন 17-20 হয়ে উনি স্বীকৃতি পাইছে। ওনাদের যে পরিস্থিতিটা, যে অবস্থাটা, উনি বারবার এই আন্দোলনগুলোর সংগ্রামের সাথে জড়িত হচ্ছে, ইচ্ছাকৃতভাবে না, কিন্তু এটা অনিচ্ছাকৃতভাবে হচ্ছে। কেন? পেটের দায়ে, একদম পেটের দায়ে আমাদেরকে রাজপথে যাচ্ছে। আজকে দেখেন মাস্টাররা এত আন্দোলন করলো, আপনি অবাক হবেন, মাত্র 20% জন্য সেখানে তাদের পুলিশ পিটালো। তারপরে কতদিন পর দেখেন এই ঢাকা শহরে তারা রাত্রে অবস্থান করলো, প্রেস ক্লাবে ঘুমালো, কত কিছু করলো, তারপর তো দাবিটা মেনে নিয়েছে। হয়তো 20% দিতে পারে না সরকার, 15% দিয়েছে। ওই দেওয়াটা যদি ওই সময় দাবির সাথেই দিয়ে দিতেন তাহলে তো রাষ্ট্রের এত ক্ষতি হতো না, জনগণের এত ভোগান্তি হতো না, আমার মেধার এত ঘাটতি হতো না, ওনাদের শিক্ষাগততা পড়াশোনায় থাকতো, রাজপথে এসে মিছিল করতো না। আমরাও কর্মচারীরা সেম তাই। আমরাও যদি মনে করেন যে এইবার যদি পে কমিশনে আমাদের রেশনিক ব্যবস্থা, আমাদের পোশাকের টাকা, আমরা যা আন্দোলন করে সাবেক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার সময় আন্দোলন করে আমরা নিছি, পোশাক নিছি কর্মচারীদের, সেই পোশাকটা আমাদের দেয়। পোশাকটা যেভাবে দেয় টেন্ডার হয়, টেন্ডার হলে সরকার কিন্তু আমার বরাদ্দ দিচ্ছে আমার পোশাকের জন্য, একটা পোশাক পরে আমি জনগণের সেবক হিসাবে আমাকে চিনবে, পরিচিতি থাকবে আমার পোশাকটা পরলে, এটা বুঝাইয়া আমরা পোশাকটা আনছি, সরকার দিছে। এখন সেই পোশাকটা দেখেন টেন্ডার হয়, টেন্ডার হইলে যা আমার বরাদ্দ থাকবে, যদি 1800 টাকা আমার বরাদ্দ থাকে এক সেট কাপড়ের জন্য, তাহলে আমি পাবো মাত্র 600 টাকার থেকে 400 টাকার কাপড়, আর বাকিটা টেন্ডারে চলে যাবে। কিন্তু গভর্নমেন্ট এত সুন্দর একটা পলিসি করে দিয়েছে, যেমন সেবক সেবিকা, আমাদের মেডিকেল, আমি যেমন মেডিকেলে ছিলাম, সেবা প্রতিষ্ঠানগুলিতে ডিপ্লোমা নার্সদেরকে বেতনের সাথে দিয়ে দিচ্ছে, ওটা যা দিচ্ছে সরকার ওটা পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই জিনিসটা নিম্ন, যারা খেতে পায় না, যারা অর্থের অভাবে চলতে পারে না, যারা ঘর ভাড়া দিতে পারে না, ভালো করে শুতে পারে না, ছেলে মেয়ের খাওয়াতে পারে না, তাদের বেতনের সাথে দেওয়ার জন্য আমরা সুপারিশ করতেছি, এত কিছু বলতেছি, কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা এবার আশা করছি যে আমরা প্রস্তাব দিয়েছি, অবশ্যই আমাদেরকে দিতে হবে, হ্যাঁ, বেতনের সাথে প্রদান করতে হবে। আমরা যদি এটাতে সরকারের বাড়তি টাকা লাগতেছে না, যা দিচ্ছে তাই আপনারা যা দিবেন, যে এটা বেতনের সাথে হয়ে যাক, এক্সট্রা টেন্ডার করে নাও, আমাদের কর্মচারীদের একটু উপকৃত হবে, সুবিধা পাবে। সুবিধা আমরা যদি আরেকটা জিনিস দেখি, আপনি বলছিলেন যে বেতন বাড়লে বাজার ডাবল হয়ে যাবে, বাজারের যে জায়গাটা, তো আপনার কি মনে হয় এক্ষেত্রে নতুন স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারের সংশ্লিষ্ট উইংগুলোকে আরো কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে? বাজার যদি মূল্য স্থির না করতে পারে তাহলে তো আরো মানে আমাদের ক্ষতিগ্রস্ত হবে, আমরা কর্মচারীরা হতাশ হবে, সারা দেশের কর্মচারীরা আবার সংগঠিত হবে। আমরা এখন সংগঠিত, এইবার পে স্কেলের জন্য সবাই, সচিবালয় সহ আপনারা দেখেছেন, সচিবালয় পদবি পরিবর্তন আমরাই করেছি। সেখানে আমরা সাবেক সরকারের সময় হয়েছিল, বেগম খালেদা জিয়ার সময় হয়েছিলেন, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সময় হয়েছিলেন, ওনার সরকারের সময়। তারপরে আমাদের সমস্ত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলির অধিদপ্তরগুলো প্রতিষ্ঠানে পদবি পরিবর্তন করার কথা, কিন্তু অদ্যাবধি
এটা হয় না, এখানে কিন্তু টাকার বিষয় না, সচিবালয়ের এখানে মধ্যে সচিবালয়ের হয়েছে, মতো বাইরেরগুলোতে একটা খালি হয়নি। নিয়ম করে দিবে, তাহলে কি কর্মচারীরা রাজপথে যাবে? যাবে না, যে আমরা পেয়ে গেছি। কিন্তু এটা দিবে না, এটা দীর্ঘদিন আন্দোলন হবে, সংগ্রাম হবে, হাসপাতাল বন্ধ হবে, রেলওয়ে বন্ধ হবে, সব কিছু বন্ধ হবে, তারপরে সরকার দিবে। এটা আমরা চাই না। আমার জ্ঞানের থেকে, ক্ষুদ্র জ্ঞানের থেকে বলতে চাই যে দেশটা আমাদের, এই দেশটা আমাদেরই গড়ে তুলতে হবে, আমাদেরকে ভালো রাখতে হবে। আমাদের যারা পরিচালনা করে, যারা রাষ্ট্রের পরিচালনায় থাকে, তাদের বোঝা উচিত আমি আপনার বাড়িতে কাজ করব, আপনি খাইবেন 3 বেলা আর আমারে দিবেন 1 বেলা, এটা কি হয়? এটা বুঝতে হবে আপনার, যে না ওরা খাইলো কি না, ওরা না খেয়ে আছে না খেয়ে আছে, একটু দেখি, আমি তদারক করি। শুধু আপনি সবাই মিলেই তো দেশ। সবাই মিলে দেশ। একটা প্রতিষ্ঠান চালাইতে হলে 4টি ক্যাটাগরি, যেটা পূর্বে ছিল ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, 4টি ক্যাটাগরি মিশিয়ে একটা পরিবার, ওই প্রতিষ্ঠানটা চালানোর জন্য। কিন্তু প্রতিষ্ঠানে একটা শ্রেণী ভালো থাকলেন, 3টা শ্রেণী অভাবে থাকলেন, তাহলে তো আপনার সেবাটা অমানবিক হবে। অমানবিক না? আমরা এবার খুব ভালো জোরালোভাবে একটা দাবি দেখছি, আপনারাও করেছেন 1:4 বাস্তবায়ন করার জন্য। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি 1:4 বাস্তবায়নটা আসলে সম্ভব কিনা, যেখানে উচ্চ পর্যায়ে একজন 400 টাকা পেলে নিম্ন পর্যায়ে একজন 100 টাকা? আপনি তো আমার দৃষ্টিকোণে সরকারের যে পে কমিশন, যে কমিশনকে বলবো যে আমার দৃষ্টিকোণে আন্দোলন করছে কারা, খেতে পাচ্ছে না কারা, তারাই তো রাজপথে যাচ্ছে। আমার পেটে ভাত নাই বিলা আমি যখন ঘরে যাই, আমার ছেলে মেয়ে জন কান্নাকাটি করে, আমি বাজার করতে পারি না, আমি সংসারে ঘর ভাড়া দিতে পারি না, আমি যখন চলতে পারি না, অসহ্য হয়ে তো আমি রাজপথে যাচ্ছি। আমি পে কমিশনের দাবি দীর্ঘদিন ধরে করে আসতেছি, 15টা বছর নির্যাতিত হয়েছি। তারপরে আমরা আজকে পাচ্ছি, যেখানে আমরা অটোমেটিক পাওয়ার কথা সেখানে পাচ্ছি না। আমরা 15 বছর পরে নির্যাতিত হয়ে আজকে আমরা একটা পে কমিশন পেয়েছি। সেখানে যদি মনে করেন যে দিবে কাদের, যারা আপনার ক্ষুধা, আপনি যদি আমার বাড়িতে এসে ভাত চান, বা আমি আপনার বাড়িতে যেয়ে ভাত চাই, যে আমি সারাদিন না খাই রয়েছি, আমার একটু খাবার দেন, আপনি যদি দয়া হয় তাহলে তো আপনি আমারে দিবেন, যেহেতু আমি চাইছি। আর একজন যিনি আপনার পাশে দূরে থাকে, সে তো চাইই নেই, আপনি বললেন কি তার জন্য বিরিয়ানির এনে দাওয়াত দিলেন যে আপনি খাইয়ে যান। আর আমি যে একজন গরিব মানুষ করলাম, কয়টা ভাত আমাকে ডাল দিয়ে দেন, আপনি আমারে দিলেন না, আমার খোঁজ দিলেন না, আপনি ওই বিরিয়ানি খাওয়ানোর জন্য ওনারে দাওয়াত দিয়ে আনলেন কেন? আমি তো আন্দোলন করছে 3য় 4র্থ শ্রেণী কর্মচারীরা, রাজপথে 17-20 গ্রেড কর্মচারীরা, রফিকুল আলমরা, 3য় শ্রেণীরা আন্দোলন করতেছে পদ পদবি পরিবর্তনের জন্য, পোশাকের টাকা বেতনের সাথে পাওয়ার জন্য, রেশনিক ব্যবস্থা চালুর জন্য, আমি বেঁচে থাকার জন্য, আমি ঘর অ্যালাউন্স চাচ্ছি, গৃহ নির্মাণ চাচ্ছি বিনা সুদে। এগুলি আমাদের না দিবেন, তাহলে তো পে কমিশন করলে এদের জন্য করা উচিত ছিল, যারা আন্দোলন করতেছে। যেমন মাস্টারদের 15% দিয়ে বিদায় করে দিল, তাহলে আমাদের একটা পে কমিশন করে দিত, যে 3য় 4র্থ শ্রেণী কর্মচারীরা খুব অভাবে আছে, তাদের বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মূল্যায়ন করে তাদের জন্য একটা পে কমিশন গঠন করে এই বেতন বৃদ্ধি করা হইলো, এই সুযোগ সুবিধা তাদের দেওয়া হলো আন্দোলনের পরিপ্রেক্ষিতে। কোনো সচিব তো আন্দোলনে যায় নাই, কোনো ডিসি তো আন্দোলনে যায় নাই, কোনো এসপি তো যায় নাই, কোনো সেনাবাহিনীর প্রধান তো যায় নাই, পুলিশ আইজি তো যায় নাই, তাহলে তাদের জন্য এত করবেন কেন? করবেন তো আমরা যারা কষ্ট করতেছি, শ্রম দিচ্ছি, রাজপথে যারা মিছিল করছি। যখন হবে, বেতন যখন বাড়ানো হবে, সবারই তো এখানে থাকতে পারে। আপনি সম্মানিত ব্যক্তি, আপনি সম্মান পাবেন, আপনি একটা প্রতিষ্ঠানের ডাইরেক্টর, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনাকে সবাই সম্মান করবে, আপনি চলার মতো আপনারও লাগবে। কিন্তু সেই ব্যবস্থাটা তো করে দিয়েছে সরকার। আপনার গাড়ি ফ্রি, আপনার বাড়ি ফ্রি, আপনার যাতায়াত ফ্রি, আপনার প্রতিষ্ঠানে খাচ্ছেনও ফ্রি, আর আমি কাজ করে ভাত পাচ্ছি না। মানে আপনি বলছেন যে বেতন কাঠামো হলো আবার রিভাইজ হওয়া উচিত, এবং সেখানে নিচের দিকে বেশি পরিমাণে বাড়ানো, আর অবশ্যই এটা নজর দেওয়া উচিত। শতাংশের ক্ষেত্রে কম বাড়িয়ে উপরে আপনি সাশ্রয় করতে চান, বৈষম্য ভিতরে আপনি যে সাশ্রয় করতে চান, সাশ্রয় যদি করতে চান, তাহলে তো আপনার উপর থেকে কমায় আনতে হবে। আমার আর কয় টাকা কমাইলে আপনার সাশ্রয় হবে? আপনি যার বেতন 1.5 লক্ষ টাকা করতে চান, তার বেতন যদি আপনি 50,000 করেন, আর আমার বেতন যদি 10,000 করেন, আমার তো আপত্তি নেই, করেন না, আমার রেশনিং ব্যবস্থাটা দিয়ে দেন।
আমি রেশন খাই, ওইখানে যেয়ে আমার পেটটারে আমি বাঁচার চেষ্টা করি। আপনারা রেশনিং ব্যবস্থার উপরে জোর দিয়েছেন। অবশ্যই। এবার আমরা যদি আরেকটি বিষয় একটু দেখি, অনেক সময় সরকারি খাতের সেবা নিয়ে প্রশ্ন ওঠে, মানসম্মত সেবা পাচ্ছে না বা কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। অনেকে আবার এরকম মন্তব্য করে যে কাজের তুলনায় সুবিধা বেশি পায় সরকারি কর্মচারীরা। অনেক বিষয় আছে। তো এই স্কেল বাড়ার পরে কি আপনার কাছে মনে হয় যে সরকারি ক্ষেত্রে সেবার মান আরও বাড়বে? আপনাদের তো বললাম যে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী যারা সবচেয়ে বেশি জনগণের সাথে রিলেটেড, তারা বেশি তারা কষ্টে আছে। সব সেবাটা বেশি দেয়। তারা যদি স্বচ্ছভাবে চলতে পারে তাহলে দেখবেন দেশের সেবার মান অনেক ঊর্ধ্বে উঠবে, অনেক প্রতিষ্ঠানের সুনাম হবে, রাষ্ট্রের সুনাম হবে। এই যে এখন যে দুর্নামটা কেন হচ্ছে, আপনার দুর্নামটাকে আপনি দেখেন পত্রিকায়, আপনারাই তো নিউজ করেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়। 300 টাকার বালিশ 2800 টাকা দেখি নেই। কই আমরা তো, আমার একজন চতুর্থ শ্রেণী কি তাই করতে পারে? আমার একজন তৃতীয় শ্রেণী কি তাই করতে পারে? হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। আমাদের বলেন, সরকার বলুক আমাদেরকে টিম করে দিক দুর্নীতি দমন কমিশনের মতো, যে তোমাদেরকে পাওয়ার দেওয়া হলো, কোথায় দুর্নীতি হচ্ছে তোমরা এই ধারণাটা দাও, দেখেন আমরা দিয়ে দিব, আর অফিস আদালতে দুর্নীতি হবে না। আর একটি সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো এখন অন্তর্বর্তী সরকার বিষয় না, যে কোনো সরকারি আসুক, আমি এটা সবসময় বলি, দলীয়করণ। আপনি যখন একটা সেবা প্রতিষ্ঠানে দলীয় ঢুকে যাবেন, তখন আর জনগণ ওই সেবাটা পাবে না। কেন পাবে না? দলীয় প্রভাব, আমি অমুক দলের নেতা, আমি কাজ করব কেন? তাহলে ওখানে ওই সেবাটা জনগণ পাচ্ছে না। আমি নিজের থেকে ব্যক্তিগত আমার মত, যে সরকারি প্রতিষ্ঠানে আমাদের গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে, আমরা হলো সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান, কর্মচারীদের কল্যাণের জন্য এই সংগঠন। এই যে রফিকুল আলমরা যেটা করে, এইটাই লেখা আছে গঠনতন্ত্রে, যে সম্পূর্ণ অরাজনৈতিক। সেখানে যদি আপনি দলীয়করণ আপনিই চালু করেন, তাহলে জনগণ তো এই দুর্নামটা আমাদেরকে দিবেই। কারণ কিছু কতিপয় ব্যক্তি নিজের সুবিধা নিয়ে জনগণের সেবায় থেকে বঞ্চিত করবে, দুর্নামটা সমস্ত রাষ্ট্রের কর্মচারীদের হয়ে যায়। এই জন্য আমরা আশা করব যে আমরা নিরপেক্ষ, আমরা হলো রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কর্মচারীদের মতো সেবা দিতে চাই, কিন্তু আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আমরা খেয়ে পরে বেঁচে জনগণের সেবাটা দিতে চাই, সেই অনুযায়ী দিতে চাই। শুধু আমাদের সরকারি প্রতিষ্ঠান না, আপনি দেখেন বেসরকারি প্রাইভেট সেক্টরটা দেখেন, একই সিস্টেমের চাকরি, এক জায়গায় দিচ্ছে 10,000 15,000 টাকা বেতন, আর এক জায়গায় দিচ্ছে 18,000 টাকা বেতন। তা হবে কেন? একটা রাষ্ট্রের নীতিমালা থাকা দরকার। যেমন সরকারি কর্মচারীদের জন্য একটা নীতিমালা থাকবে, প্রাইভেট সেক্টরের কর্মচারীদের জন্য একটা নীতিমালা থাকবে, যে তাদের এই নীতিমালায় চলতে হবে, সর্বনিম্ন এই হবে, এইভাবে একটা কাঠামো রাষ্ট্রের দিলে অনেক সুন্দর জনগণ সেবা পাবে এবং উৎসাহিত হবে। যারা সেবা দিতে যাবে তারাই তো জনগণ, তারাই তো রিলেটেড। আপনি দেখেন সব জায়গায় হাসপাতালে যাবেন, কর্মচারী, আমরা আগে দেখতাম, আমি ঢাকা মেডিকেলে চাকরি করতাম, হাসপাতালে আগে একটা ওয়ার্ডে 4 জন চতুর্থ শ্রেণী কর্মচারী কাজ করতো সকালে এক শিফটে, আর এখন সেখানে একজন পাবেন না। কোনো ওয়ার্ডে একজন আছে, কোনো ওয়ার্ডে ওই যে মাস্টার রোল কর্মচারী আউটসোর্সিং একজন আছে, 4 জনের সেবা দিচ্ছে একজনে, তাহলে আপনি পাবেন কোথায় থেকে? আপনি দেখবেন একটা যেখানে একজন রুগীর জন্য 4 জন নার্স প্রয়োজন, হয়তো এখন 2 জন আছে বা 3 জন আছে, কিন্তু চতুর্থ শ্রেণী মোটেই নেই। একজন এই নাইটা কেন? নিয়োগ নাই নাকি? নিয়োগ নাই, ওই যে আউটসোর্সিংয়ে নিচ্ছে, যা মন চায় তাই করছে, ওনার তো কোনো দায়বদ্ধতা নাই। এখন একজন রুগী যদি বলে যে আসেন আমার এটা এক্সরে করে দেন, আগেই বলবো কি আমার কিছু দিয়েন স্যার, না হলে আমি কেমনি চলবো, কারণ উনি তো চলতে পারতেছে না। কিন্তু ওই রুগীটা বলবে কি যে আমার থেকে টাকা নিচ্ছে, অভিযোগ করবে যে টাকা খেয়ে সরকারি হাসপাতালে আমি চিকিৎসা করেছি, আমি সেবা পাইছি, আমি এক্সরে করতে যে টাকা দিছি, কারা দিল টাকাটা? যারা নেয়। আবার দেখবেন কিছু বাইরের লোক কাজই টাকাই নেয় না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, জেলা প্রশাসক কার্যালয়ে উমেদার করে একটা পোস্ট আছে, উমেদার, তারা একজন 10 বছর 15 বছর 16 বছর 20 বছর বিনা পয়সায় চাকরি করে, কাজ করে, তাদের কাজ করে কি করে? নিয়োগের জন্য কয় যে পরে যখন নিয়োগ হবে তোমাদের চাকরি হবে। ওরা কাজ করে
তাহলে আপনি ওইখানে যদি সেবা নিতে যান, যদি একটা চিঠি আপনি দেন একজনরে যে ভাই আমার কাজটা করে দেন, উনি নিবে, উনি কি বিনা পয়সা দিবে আপনারে? সংসার উনি চলবে কি করে? উনি তো না খেয়ে রয়েছেন, ওর পেটে তো ক্ষুধা। তা আপনি কাগজটা নিবে, সাথে বলবে এটা কিন্তু এটা লাগবে, কিন্তু প্রকৃত তো ওখানে লাগার কথা না। না, সেবাটা তো আমার এমনি দেওয়ার কথা, কিন্তু আমি দিচ্ছি কেন? বাধ্য হয়ে দিচ্ছে। তাহলে এই জায়গাটায় সরকারের নজর দেওয়া উচিত। স্বচ্ছতা প্রয়োজন, এই জায়গাটায়। স্বচ্ছতার প্রয়োজন, উপর লেভেল থেকে একদম নিচ পর্যন্ত সবাইকে দেখতে হবে সমান মর্যাদায়। তাকে সবাই তো সব না, একজন ডাইরেক্টর আর একজন চতুর্থ শ্রেণী তো এক না, কখনোই না। ডাইরেক্টর শুধু কি দিবে? ওই প্রতিষ্ঠানের জন্য ভালো কাজ, ভালো জনগণের সেবা দেওয়ার জন্য ভালো ব্যবহার করবে, তাদেরকে স্নেহ করবে, যারা নিচের লেভেলে কাজ করে তাদের স্নেহ করবে, তাদের মায়া করবে, তাদেরকে কথাগুলো শুনবে। কিন্তু এখন এমন প্রশাসন তৈরি হয়ে গেছে এই দলীয়তার কারণে, কাউরে কেউই করে না, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন চলছে। কথায় কথায় বদলি, কথায় কথায় সাসপেন্ড, কথায় কথায় চাকরিচ্যুত হচ্ছে। এই 15 বছর তো আমরা একবারে নিষ্পেষিত হয়ে গেছি। আপনারা আশা করছেন এই এখন বর্তমানে যে আমরা আশা করছি যেই সুন্দর পরিবেশ, সুন্দর একটা পরিবেশ হবে, রাষ্ট্রীয় কাঠামোটা আরও সুন্দর হবে, কর্মচারীদের প্রতি তারা নজর দিবে, তারা যেন খেয়ে পরে ব্যস্ত থাকে সেই খেয়াল করবে, তাহলে প্রতিষ্ঠানগুলো ভালো চলবে এবং জনগণের সেবাটা সত্যিকার অর্থে পাবে। জি হান্নান ভাই, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। দুটো প্রশ্ন আপনার কাছে করেছে। আপনি যেটা বলছিলেন যে গৃহ নির্মাণ নিয়ে আপনাদের বড় আমরা কি গৃহ আপত্তি আছে নির্মাণটা ঋণ কেন নিয়ে? শুনেন, সচিবালয়ে একজন যুগ্ম সচিব কর্মকর্তা 30 লক্ষ টাকা পায় গাড়ি কেনার জন্য, 50 লক্ষ টাকা পায়, 30 লাখ টাকা ঋণ গাড়ি হিসেবে ঋণ নেয়, ঋণ হিসাবে গাড়ি কেনার জন্য তাকে ঋণ দেয়, কিন্তু 1 পয়সাও সুদ দিতে হবে না, দিতে হবে না, বরং আরও আপনাকে 50,000 টাকা মান্থলি ওই গাড়িটা মেরামতের জন্য দিতে হবে, ব্যবহারের জন্য সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে। তাহলে আমরা একজন চতুর্থ শ্রেণী, এমন সবাই যে ভালো তা তো ভালো পরিবেশ নাই, অনেকে গরিব অসহায় হয়েই তো রাষ্ট্রের কর্মচারী হয়ে আসে। তার দেখবেন অনেকের বাড়ি নাই, অনেকের ঘর নাই, অনেকের মেয়ে বিয়ে দিতে পারে না, অনেকের ছেলে পড়াতে পারে না, একটা ছেলে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা করে, পারে না। আমরা যদি একটু গৃহ নির্মাণ চাই, যে সরকার, আমাদের প্রথম দাবি ছিল সরকার যদি আমাদেরকে ফ্লট করে দিয়ে আমাদের থেকে টাকা কেটে নিয়ে ওটা বরাদ্দ দিত, যেমন কোয়ার্টার বানিয়ে আমাদেরকে বরাদ্দ দেয়, খুব সীমিত কোয়ার্টার, সবাই পায় না, খুব সীমিত কোয়ার্টারের। আপনি অবসর যাওয়া পর্যন্ত আমার টাকা কাটতেছে কিস্তি হিসেবে বেতনের থেকে, তাহলে আমার যে টাকাটা কাটতেছে ওই টাকাটা কাইটা যদি এককালীন আরও যা পাবে তা যদি আমার পেনশনের সময় নিয়ে ওই ফ্ল্যাটটাই যদি আমার নামে বরাদ্দ দিয়ে দিত, তাহলে আমার সারা জীবনের একটা আশ্রয় কেন্দ্র হইতো, সারা জীবন আমি ছেলে মেয়ে নিয়ে ওই জায়গাটা থাকতাম। এই জিনিসটা আমরা চাচ্ছি যে আমাদেরকে এইভাবে করে দিক সরকার, ওইভাবে করে দিক। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে অবসর যারা নিয়েছেন এই সকল এই যে আমরা তো অবসরপ্রাপ্ত যে কর্মচারী, আপনি ভালো একটা প্রশ্ন করছেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের তো বললামই যে তাদের জীবনযাপন মানে এখন কঠিন অবস্থার মধ্যে আছে। আমরা তাই আশা করছি, আমরা পে কমিশনের চেয়ারম্যানকেও আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা ওখানে আরেকজন খুব সচিব আছেন আমাদের, খুব ভালো বুঝেন উনি, অনেক পে কমিশনের সাথে উনি জড়িত ছিল, অনেক আন্দোলন উনি সহযোগিতা করছেন আমাদের বর্তমান সবাই তো বিজ্ঞ, বিজ্ঞ সবাই, জাকির স্যার চেয়ারম্যান সাহেব খুব বিজ্ঞ, তারপরেও উনি যে একটা ভূমিকা রাখে আমাদের জন্য যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত। আমরা উনি হলেও মাহবুব সাহেব, ওনার জন্য আমরা আশা করব যে আমাদের এই পে কমিশনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই সুযোগ সুবিধা বড় একটা অ্যামাউন্ট পাবেন বলে আপনারা আশাবাদী এই কমিশনের থেকে আমরা আশাবাদী। হান্নান ভাই, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে। আপনাদেরকেও ধন্যবাদ, আপনার এই উপস্থাপনা, আপনার এই সঞ্চালনায়, আপনাদের এটা ব্যাপক পরিচিতি, আমরা আপনাদের মাধ্যমেই সরকারের কাছে যেতে পারি। আমরা সবসময় আমাদের কথা শুনতে পারে না, আমরা বলতেও পারি না, এই সুযোগটা আপনারা আমাকে দিয়েছেন। সারা দেশে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, আপনার এই প্রতিষ্ঠানকে এবং আপনাকে ব্যক্তিগতভাবে
আর বা আপনার 17-20 কর্মচারী সমিতির রফিকুল আলম সাহেব তো উনিও আপনাকে অভিনন্দন দিয়ে গেছেন। তা আমরা আশা করব যে আমাদের কথাগুলো যেন সুন্দরভাবে আপনারা পৌঁছান, এটাই আমরা কামনা করব। ধন্যবাদ হান্নান ভাই। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা সবাইকে সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আপনার নিয়মিত তথ্য ও খবরের জন্য দেখতে থাকুন দ্য ডেইলি ক্যাম্পাস। ধন্যবাদ।